সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত বলছেন রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবী। তাদের মতে এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতেও কাজে লাগবে। রাজনীতিবিদদের এর থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তারা। এছাড়া শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নেই ল্যাব বা মাল্টিমিডিয়া সংক্রান্ত সেবা, এক যুগেও প্রকাশ হয়নি সাময়িকী। তবু এই দুই খাতে কোটি কোটি টাকা আদায় করছে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। খোদ সরকারি তদন্তে উঠে এসেছে এমন তথ্য। আর কলেজ সরকারিকরণের নির্দেশনা জারি হলেও বেশি বেতন নিয়ে অব্যাহত রাখতে প্রক্রিয়া আটকে রেখেছেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষকদের একাংশ। দুর্নীতি রোধে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ফি আদায়ের বিষয়টি সরকারকে মনিটরিংয়ের পরামর্শ টিআইবির। শুল্ক যুদ্ধের মধ্যেই চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে মার্কিন বাজারে 5.14% বেড়েছে বাংলাদেশের তৈরি পোশাকের রফতানি। এ সময়ে প্রায় 3% প্রবৃদ্ধির দেখা মিলেছে তৃতীয় শীর্ষ রফতানি গন্তব্য যুক্তরাজ্যে। বরাবরের মতোই সবচেয়ে বেশি গেছে ইউরোপীয় ইউনিয়নে। লাভের আশায় হিমাগারে আলু মজুত রেখে মহা বিপাকে পড়েছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। হিমাগার থেকে আলু বের করে বাজারে বিক্রি করে কেনা দামও উঠছে না, এমনকি চাষিদের পকেট থেকেই দিতে হচ্ছে কোল্ড স্টোরেজের ভাড়া। কৃষি বিপণন কর্মকর্তা জানান, আলুর বাজার দর কম থাকায় হিমাগার থেকে আলু বের হচ্ছে ধীর গতিতে। এবার শুনবেন বিস্তারিত। আবু সাইদ মুগ্ধ ও অসীম রিয়াগোপ সহ 1400 ছাত্র জনতাকে হত্যাযজ্ঞের প্রথম রায় দেখল বাংলাদেশ। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ফাঁসির আসামি। ছাত্র জনতার রোষের মুখে 2024 সালের 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে হয় কয়েকশো মামলা। 15 মাসের মাথায় মানবতা বিরোধী 4 অপরাধে মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। That is sentence of death. মানবতা বিরোধী অপরাধের পর পুরো বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের উল্লেখ করে এই সিনিয়র আইনজীবী বলছেন, এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচারেও কাজে লাগবে। আগে আইসিটির যে সমস্ত বিচার কাজ হয়েছে তার তুলনায় অনেক বেশি স্বচ্ছই আমার মনে হয়েছে। শেখ হাসিনার নিজের বিভিন্ন বক্তব্য, যেখানে তিনি বলছেন যে এটা করা তার দায়িত্ব ছিল, এভাবে আন্দোলন দমন করা। তারপরে হলো একজন স্টেট উইটনেসের বক্তব্য, এটা সাক্ষ্য প্রমাণ যথেষ্ট আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হওয়ার কথা। যখন দলের বিচারের বিষয় আসবে, এই বিচারের ফলাফল নিশ্চয়ই সেখানে উপস্থাপন করা হবে। শেখ হাসিনার রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত উল্লেখ করেই রাজনৈতিক বিশ্লেষক বলছেন, জুলাই হত্যাযজ্ঞের পূর্ণাঙ্গ বিচার নিশ্চিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের এই রায়টি বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন দৃষ্টান্ত হিসাবে প্রমাণিত হয়েছে। যারা ভবিষ্যতে রাজনীতি করবেন তাদের জন্য কিন্তু এখানে বড় একটা ইতিহাসের শিক্ষা। তাদের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে কিন্তু এই সিদ্ধান্তটি বা তাকে ফিরিয়ে আনা বা আরো অনেকগুলো কাজ করা একটু চ্যালেঞ্জিং হবে। মৃত্যুদণ্ড হয় ভারত থেকে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ দুই বিশেষজ্ঞেরই। অনেকগুলো দেশেরই নিয়ম আছে যে তারা কাউকে ফেরত দেবে না যদি ফেরত দেওয়ার পরে সে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়। ভারতের সাথে বাংলাদেশের অপরাধী প্রত্যাপনের বিষয়ে একটা চুক্তি আছে। সেই চুক্তির আলোকে আইনি প্রক্রিয়া চালানো এবং কূটনৈতিক তৎপরতা চালানো। তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে এটা আমরা খুব সহজে এটা প্রত্যাশা করলেও ভারত এই কাজটি করবে কিনা আমরা জানি না। জুলাই আন্দোলন দমনে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দান, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট 5 অভিযোগ আনা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ বেশ কয়েকবার দেশসেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়া 30,000 শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানে বছরের শুরুতে ভর্তির জন্য নেওয়া হয় 8,000 টাকা। রসিদ দিলেও তাতে উল্লেখ নেই কোনো খাত, তাই বছরের পর বছর অন্ধকারে অভিভাবকরা। কোন খাতে এই টাকাটা যায় সেটা কখনো
গার্ডিয়ান জানে না। এগুলা কি জন্য নেয়, কি করে, আমরা এগুলা কিছুই জানি না। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্তে উঠে এসেছে জনপ্রতি 150 টাকা আদায় করা হয় বার্ষিক সাময়িকীর জন্য। বেতনের সঙ্গে প্রতি মাসে আইসিটি ও মাল্টিমিডিয়া ফি বাবদ 150 টাকা আদায় করা হয়। বছরে এই দুই খাতে কোটি কোটি টাকা আদায় করা হলেও 13 বছর ধরে প্রকাশ হয়নি কোনো সাময়িকী। ম্যাগাজিন বা স্মরণিকা পাইনি, তবে মাঝে শুনেছিলাম বাচ্চাদের কাছ থেকে কিছু লেখা নেওয়া হয়েছে। সহকারী প্রধান শিক্ষক বলছেন 13 বছরের অচল আয়তন ভেঙে আগামী বছর থেকে প্রকাশ করা হবে স্মরণিকা। এ ব্যাপারে আলোচনাও হয়েছে এবং সম্পাদক ঠিক করা হচ্ছে কি নিয়ে এই কাজটি করবেন। নতুন বছর আসলে এইগুলি হবে আর কি। এবার যেতে চাই রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে। নির্দেশনা জারির 6 বছরেও সরকারি না হওয়ায় শুধু বেতন বাবদেই শিক্ষার্থীদের দিতে হচ্ছে 1200 টাকা। আমাদের যেখানে 25 টাকা বেতনে পড়ার কথা সেখানে আমরা এখন 1200 টাকা বেতনে পড়ছি। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার প্রয়াত মতিয়া চৌধুরীর ঘনিষ্ঠ ইমরান হুসাইন ও দলটির সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ সাদেকিন রহমান ভূঁইয়া সহ শিক্ষকদের একটি অংশ আটকে রেখেছেন সরকারিকরণ প্রক্রিয়া। কিছু সংখ্যক শিক্ষকরাই এটার পিছনে কলকাঠি নাড়তেছে যাতে এটা সরকারিকরণ না হয়। সরকারিকরণের নির্দেশনা জারির পর 2019 সালের নভেম্বর থেকে সব পদোন্নতি স্থগিত রাখার কথা থাকলেও বিগত সরকারের আমলে 2021 সাল থেকে 2022 সাল পর্যন্ত রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে পদোন্নতি নিয়েছেন 7 জন শিক্ষক। 2019 সালের 17 অক্টোবর থেকে দৈনন্দিন ব্যয়ের বাইরে নগদ ও ব্যাংকে সংরক্ষিত অর্থ থেকে ব্যয়ের ওপর নিষেধাজ্ঞা থাকলেও আগের পদোন্নতি দেখিয়ে 2020 সাল থেকে 6 জন শিক্ষক প্রায় 43 লাখ টাকার অতিরিক্ত আর্থিক সুবিধা নিয়েছেন। টিআইবি বলছে শিক্ষা প্রতিষ্ঠানে নানা অনিয়ম কঠোরভাবে মনিটরিং এর পাশাপাশি দুর্নীতি রোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এই ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে একটা জবাবদিহিতা স্বচ্ছতার আয়ত্তে আনার জন্য একটা সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করে সেগুলো কমপ্লায়েন্সে বা মান্য করার বাধ্যবাধকতা তৈরি করা। এদিকে বিগত সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় যে দুর্নীতি হয়েছে তা রোধে যথাযথ প্রক্রিয়ায় মনিটরিং এর কথা বলছে বর্তমান প্রশাসন ও পরিচালনা পর্ষদ। গেল আগস্ট থেকে মার্কিন বাজারে পণ্য রফতানিতে 20% বেশি শুল্ক গুনতে হচ্ছে বাংলাদেশি রফতানিকারকদের। এমন শুল্ক বাধার মধ্যেই দেশটিতে বেড়েছে তৈরি পোশাক রফতানি। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির দেশভিত্তিক রফতানি আয়ের পরিসংখ্যানে দেখা যাচ্ছে গেল জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় $259 কোটি তৈরি পোশাক গেছে যুক্তরাষ্ট্রে। হিসাব বলছে গত বছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে 5.14%। এ সময় বাংলাদেশি পণ্যের শীর্ষ রফতানি বাজার ইউরোপীয় ইউনিয়নে $625 কোটি 72 লাখ মূল্যের পোশাক বিক্রি করেছেন উদ্যোক্তারা। মোট রফতানির 48% বেশি এই বাজারে গেলেও প্রবৃদ্ধি হয়েছে মাত্র 0.46%। যুক্তরাজ্যে রফতানি হয়েছে $153 কোটি 39 লাখ পোশাক, যা মোট রফতানির 11.81%, আর প্রবৃদ্ধি হয়েছে 2.72%। এদিকে 10.84% প্রবৃদ্ধি নিয়ে কানাডায় রফতানি হয়েছে $44 কোটি 23 লাখ পোশাক। তবে অপ্রচলিত বাজারে কমেছে রফতানি। গেল বছরের একই সময়ের তুলনায় 2.69% কমে 15টি দেশে রফতানি হয়েছে $216 কোটি 99 লাখ তৈরি পোশাক। কোল্ড স্টোরের সামনে ব্যবসায়ীদের আগের মতো নেই ভিড়। লাভের আশায় কোল্ড স্টোরে আলু মজুদ রেখে মহাবিপাকে আলু চাষি ও ব্যবসায়ীরা। আলু উৎপাদনে অন্যতম নীলফামারী। গত মৌসুমে জেলায় আলুর বাম্পার ফলন হয় প্রায় 5,50,000 মেট্রিক টন। দাম ভালো পাওয়ায় কোল্ড স্টোরগুলোর ধারণ ক্ষমতার কাছাকাছি 75,700 মেট্রিক টন আলু মজুদ রাখেন চাষি ও আলু ব্যবসায়ীরা। তবে বাজারে আলুর দাম কম থাকায় কোল্ড স্টোর থেকে ব্যবসায়ীরা আলু বের করছেন ধীর গতিতে। আলু রাখার সময় শেষ হলেও কোল্ড স্টোরগুলোতে অর্ধেক আলু রয়ে গেছে। ব্যবসায়ী এবং কৃষকরা বলছেন
মজুদ আলু বাজারে বিক্রি করতে গেলে কেনা দামও পাচ্ছেন না তারা, এমনকি কোল্ড স্টোরের ভাড়াও দিতে হচ্ছে পকেট থেকে। কথাবার্তা 14 টাকা, এখন বিক্রি করেছি মনে করুন 9 টাকা, আমার কিভাবে পোষাবে? আমরা যে গৃহস্থগুলো আসি সব এক মাটি, এবছর যে ধাক্কা খাসি আগামীতে আমি উঠি দাঁড়ে পাবো না। আমাদের মজুদ করছিলাম 82,000 বস্তা, তো এই জগৎ ডেলিভারি হয়ে গেছে 45,000 বস্তা। আলু বের করার সময় বৃদ্ধির কথা জানিয়ে দাম বাড়তে পারে বলে জানান কৃষি বিপণন কর্মকর্তা। যে দামটা বিরাজ করছে এখন বাজারে, এই দামটা থেকে আরও 1 টাকা 2 টাকা বাড়তে পারে, হয়তো কমবে না। নতুন আলু যেহেতু এবার একটু দেরিতে আসবে, সুতরাং পুরাতন আলু যেটা মজুদ আছে সেই আলুটাও কিছুটা হলেও ব্যবহার হবে। নীলফামারীর 11টি কোল্ড স্টোরে আলু মজুদ রাখার ধারণ ক্ষমতা 90,100 মেট্রিক টন।